সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সকালের শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, ভূমিরূপ পরিবর্তন, চেঞ্জ অফ ল্যান্ডফর্মস। আলোচ্য বিষয় হচ্ছে নদীর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা আজকে আমার এই ক্ষয়জাত ভূমিরূপের আজকে একটা 6 নম্বর ক্লাস, ষষ্ঠ ক্লাস। আজকে আমি এখানে ক্যাসকেড, জলপ্রপাত, নদী সোপান, ঝুলন্ত উপত্যকা, নদী বাঁধ, প্রাকৃতিক বাঁধ, গিরিসংকট, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক। এরপরে আলোচনায় আছি আমি, মোহাম্মদ আকবর আলী। এখানে এমডি আকবর আলীর ছবি দেওয়া আছে, এটা আমার ইউটিউব চ্যানেল। এটাকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে ক্লাস শুরু করছি। এখানে প্রথমে আসো, ইতিপূর্বে তো আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে, অনেকগুলো ভূমিরূপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বাকি এই বিষয়গুলো নিয়ে আমি ক্ষয়জাত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি ক্ষয় খরস্রোতা বা ক্যাসকেড। এটা এক প্রকার জলপ্রপাত। পার্বত্য অঞ্চলে সুষম ঢাল অধিক হলে নদীর পানি এর উপর দিয়ে লাফাতে লাফাতে নিচের দিকে প্রবাহিত হয়। একে খরস্রোতা বা ক্যাসকেড বলে। এখানে কি বলছে, পার্বত্য অঞ্চলে সুষম ঢাল অধিক হলে নদীর পানি এর উপর দিয়ে লাফাতে লাফাতে নিচের দিকে প্রবাহিত হয়। একে খরস্রোতা বা ক্যাসকেড বলে। এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো উপর থেকে নদী আসছে এবং কঠিন পদার্থে বাধাপ্রাপ্ত হয়ে এই পানিগুলো লাফাতে লাফাতে নিচের দিকে চলে যাচ্ছে। এইরূপ অবস্থাকেই যে জলপ্রপাত, সেটা হচ্ছে ক্যাসকেড বা খরস্রোতা। এরপরে আসো, জলপ্রপাতটা বলতে আমরা কি বুঝি, জলপ্রপাত সম্পর্কে একটু আলোচনা করি। আসলে জলপ্রপাত সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা আছে, সে সম্পর্কে আমি যাব না, যেহেতু বিষয়টা একটু ইন্টারের। পার্বত্য নদীস্রোত কোনো কঠিন শিলাস্তরে কোমল শিলাস্তরের উপর দিয়ে প্রবাহিত হলে কোমল শিলাস্তরটি বেশি পরিমাণে ক্ষয় হয়। তাহলে কি বুঝলাম, যে পার্বত্য অঞ্চলে যখন কোনো নদী স্রোত বা নদী প্রবাহ প্রবাহিত হয়, পথিমধ্যে কঠিন এবং নরম শিলার থাকে। এই কোমল শিলা স্তরের যখন থাকে, সেই কোমল শিলা স্তরটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং যে কঠিন শিলা থাকে সেটা কম ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কোমল শিলা স্তর অনেক বেশি উঁচুতে অবস্থান করে। তখন কি দেখা যায় যে নরম শিলা পদার্থগুলি, শিলাগুলা ক্ষয় ক্ষয় হয়ে অন্য জায়গায় বাহিত হয়েছে এবং এই কঠিন শিলাগুলো দণ্ডায়মান রয়েছে উঁচুতে। নদীর পানি তখন উঁচু স্থান থেকে নিচের দিকে সশব্দে ও প্রবল বেগে প্রবাহিত হয়। পানির এরূপ পতনকে জলপ্রপাত বলা হয়। উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত, দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর বিখ্যাত। তাহলে আমরা এখানে জলপ্রপাত বলতে কি বুঝলাম, যে নদী যখন পার্বত্য পর্যায়ে প্রবাহিত হয়, নদী স্রোত, তার পথিমধ্যে পথে যে কোমল শিলা থাকে, সেই কোমল শিলাগুলো বেশি ক্ষয়প্রাপ্ত হয় এবং কঠিন শিলাগুলো কম ক্ষয়প্রাপ্ত হয়। ফলে কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে কঠিন শিলাগুলো বহু উঁচুতে অবস্থান করে। এই উঁচুতে অবস্থান করার ফলে যে জলস্রোত পাহাড়ি অঞ্চল থেকে আসে, সেটা অনেক দ্রুত সশব্দে এবং ও অনেক গতিতে প্রবল বেগে নিচের দিকে প্রবাহিত হয়। নিচের দিকে প্রবাহিত হওয়া এই যে জলস্রোত বা এই প্রবাহ, একেই বলা হয়
জলপ্রপাত। উদাহরণ হিসেবে আমরা উত্তর আমেরিকার নায়াগ্রা জলপ্রপাত এবং দক্ষিণ আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের উদাহরণ আনতে পারি। এরপরে আসো নদী সোপান বা নদী মঞ্চ বলতে আমরা কি বুঝি। নদী সোপান বা নদী মঞ্চ, সোপান মানে কি? সোপান অর্থ সিঁড়ি, নদী সোপান বা নদী মঞ্চ। দেখো, নদী সোপান নদী মঞ্চ কাকে বলে? অনেক সময় নদী অববাহিকায় ধাপে ধাপে কতগুলো ভূমির সৃষ্টি হয়। কি হয় যে অনেক সময় নদী অববাহিকায় ধাপে ধাপে কতগুলো, এই যে নদী অববাহিকায় ধাপে ধাপে কতগুলো সিঁড়ি সৃষ্টি হয়। এইটা একটা নদী, নদীর যে অববাহিকা, এখানে একটা ধাপ, এখানে একটা ধাপ, একটা সিঁড়ি। সিঁড়ির ন্যায় অবস্থিত এই ধাপগুলোকে নদী সোপান বা নদী, এখানে বসার মতো নদী মঞ্চ বা নদী সোপান বলা হয়। সাধারণত দুই ধরনের নদী সোপান দেখা যায়, শিলা সোপান এবং পলল সোপান। তাহলে নদী সোপান অর্থাৎ নদী অববাহিকায় ধাপে ধাপে যে সিঁড়ি তৈরি হয়, আহ ভূমির সৃষ্টি হয় সিঁড়ির মতো, এগুলোকেই নদী সোপান বলা হয়। তাহলে নদী সোপান সম্পর্কে আমরা এখানে বুঝলাম। এবার আসো স্বাভাবিক জলধারা কি। যে বর্ষাকালে নদীর প্রবাহ ছোটরা নদীর বকে বাধাপ্রাপ্ত হয়, ঘর্ষণ ও উৎপাদনজনিত কারণে ওই স্থান গভীর প্রশস্ত হয়, ফলে উক্ত স্থান অধিক পানি সঞ্চিত থাকে, উক্ত স্থানকে স্বাভাবিক জলধারা বলা হয়। এবার আসো ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি কাকে বলে? প্রধান নদীর সঙ্গে যেমন ছোট ছোট উপনদী এসে মেশে, সেই রকম প্রধান হিমবাহের সঙ্গে ছোট ছোট হিমবাহ এসে মেশে। প্রধান হিমবাহের উপত্যকা খুব বড় এবং গভীর হয়, তাই ছোট ছোট হিমবাহের উপত্যকা প্রধান হিমবাহের উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে, তখন একে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলে। এখানে প্রধান উপত্যকা কোনটা? এটা। আর এই প্রধান উপত্যকার সাথে অনেকগুলো যেমন উপনদী মিশ্রিত নিতে হয়, তেমনি প্রধান হিমবাহ যদি থাকে, প্রধান হিমবাহের সাথে অনেকগুলো ছোট ছোট হিমবাহ এই আহ প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হয়। প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হলে দেখা যায় যে এই হিমবাহগুলো অনেকটা দেখা যায় প্রধান হিমবাহের উপর একেবারে হ্যাঙ্গিং অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় আছে, হ্যাঙ্গিং অবস্থায় বা ঝুলন্ত অবস্থায় আছে। এই ধরনের উপত্যকাকে সাধারণত হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা বলা হয়। এবার আসুন নদী প্রপাত, এটা আমি আগে আগে বলা হয়ে গেছে। এই যে নদীর তার উপত্যকায় যে সিঁড়ির মতো আকার যে ভূমিরূপ তৈরি করে, সেটাই নদী উপত্যকা বা নদী প্রপাত। এবার আসুন মিয়ান্ডার বা যেটাকে বলা হয় বা আঁকা বাঁকা নদী বা নদী বাঁক যাকে বলা হয়। মিয়ান্ডার বলে, মিয়ান্ডার হলো নদীর গতিপথে একটি বাঁক, নদীর গতিপথে একটি বাঁক। এগুলো সাধারণত একটি নদীর নিম্ন গতিতে বা সমভূমিতে দেখা যায়। নদীর মধ্য প্রবাহে নদীর জলস্রোতে হ্রাস পায় এবং নদী তার প্রবাহ পথে অবস্থিত বাধাগুলি এড়িয়ে চলবার জন্য অনেক বড় বড় বাঁক নিয়ে এঁকে বেঁকে প্রসারিত হয়। বড় বড় বাঁধগুলিকে নদী বাঁধ বা মেন্ডার বলে। মেন্ডার শব্দটিতে এসেছে তুরস্কের নদী মেন্ডার্স, মেন্ডারেস থেকে। তুরস্কের মেন্ডারেস নদীতে অসংখ্য নদী বাঁধ দেখা যায়, তাই এই নদীর নাম অনুসারে পৃথিবীর সমস্ত নদী বাঁধকে মেন্ডার বলা হয়। তা কি বলা হলো, পাহাড়ি অঞ্চলে বা অন্য কোনো অঞ্চলে যদি নদী চলতে থাকে, তাহলে যদি প্রতিমধ্যে সে কঠিন শিলার সম্মুখীন হয়, তাহলে নদী এখান থেকে বাঁক নেয়, বাঁক নিয়ে অন্যদিকে প্রবাহিত হয়। এই যে বাঁক নেওয়া, এটাকেই নদী বাঁক বলা হয়, নদী বাঁক বলা হয়। তুরস্কের একটা নদী নদী আছে যার নাম হচ্ছে মিয়েন্ডারেস। এই মিয়েন্ডারেস নদীর অসংখ্য নদী বাঁক আছে, এই জন্য একে মিয়েন্ডারও বলা হয়ে থাকে। তাহলে আমরা নদী বাঁক বা মিয়েন্ডার সম্পর্কে বুঝলাম। এরপরে আসো প্রাকৃতিক বাঁধ, ন্যাচারাল লেভি যাকে বলা হয়। প্রাকৃতিক নদীর গতিতে পাহাড়ি অঞ্চলে প্রবাহ পথে কোনো কোনো শিলাস্তরের উপরিভাগ সুদূর শিলা দ্বারা গঠিত থাকে, যা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। এ ধরনের
শিলাস্তরের নিচের ক্রমশ সম্পূর্ণ ক্ষয় হয়ে সুড়ঙ্গের মতো নদী প্রবাহিত হয়, তখন উপরের কঠিন শিলাস্তরটি রংধনুর মতো আকৃতি প্রাপ্ত হয়। একে নদীর প্রাকৃতিক সেতু বলে। আমেরিকার উটাও প্রদেশে 278 ফুট আহ উঁচু একটি প্রাকৃতিক সেতু রয়েছে। দেখো এখানে কি হচ্ছে, এটা কঠিন পদার্থ, আর এই নদীর গতিপথে যদি নরম পদার্থ থাকে সেগুলো ক্ষয়িত হয়ে বাহিত হয়, এবং এটা একটা বাঁধের মতো, প্রাকৃতিক একটা বাঁধের বা ব্রিজের মতো হয়ে থাকে, এবং এই নদীটা সাধারণত এই ব্রিজের নিচে দিয়ে প্রবাহিত হয়, এবং এটা দেখতে অনেকটা রংধনুর মতো আকার ধারণ করে। এই ধরনের ভূমিরূপকে সাধারণত কি বলা হয়, প্রাকৃতিক বাঁধ বা ন্যাচারাল লেভি বলা হয়, বা ব্রিজ বলা হয়। লাস্ট যে পয়েন্টটা আছে আজকে, সেটা সম্পর্কে আলোচনা করতে গেলে এটা হচ্ছে গিরিশঙ্কর, যার ইংরেজি কথাটা হচ্ছে রিভাইন। রিভাইনটা কি? A small narrow step sided valley that is larger than a gully and smaller than a canyon, and that is usually owned by running water. এইগুলো সাধারণত নদীর গিরিসংকট, নদীর পাহাড়ি অঞ্চলে, পাহাড়ের ভিতর দিয়ে যে নদী প্রবাহিত হয় অনেক নিচু দিয়ে, এগুলো সাধারণত গিরিসংকট। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ইতি টানি। আল্লাহ হাফেজ।